সংখ্যাগরিষ্ঠ হিন্দু। এই সংখ্যাগরিষ্ঠ হিন্দু, কিছু মুসলমান, কিছু শিখ মিলে যে বিদ্রোহ করলেন, তারা যদি পুরো সফল হতেন কি করতেন? তারা বলে দিয়েছিলেন বাহাদুর শাহ জাফরকে তারা ভারতবর্ষের সম্রাট ঘোষণা করতেন। তার মানে গোটা ভারতের হিন্দু মুসলমান নির্বিশেষে শাসক হিসাবে মোগলদেরকে ভাবতে তখন কিন্তু হিন্দু মুসলমান শিখ কারোর কোনো সমস্যা। বিজ্ঞান পড়া আর বিজ্ঞান চেতনা তৈরি হওয়া এক জিনিস নয়। যে প্রফুল্লচন্দ্র রায় লিখেছিলেন যে সায়েন্সের স্টুডেন্টরা প্রেসিডেন্সি কলেজে পড়ে তাদের কষ্ট করে পড়ালেন যে গ্রহণ কেন হয়, কিন্তু তারপরেও সেই বিজ্ঞানের ছাত্ররাই যখন সূর্যগ্রহণ হচ্ছে ঢাকঢোল পিটিয়ে বেরিয়ে। একই ব্যাপার, যে ইতিহাস পড়লাম, মুখস্থ করলাম, নাম্বার পেলাম, আর ইতিহাস চেতনা তৈরি হওয়া এক না। আর জাতীয়তাবাদী ইতিহাসবিদদের কথা, এই প্রশ্নটাই যে জাতীয়তাবাদী ইতিহাসবিদ একইভাবে রমেশচন্দ্র মজুমদারকে যে অর্থে আমরা জাতীয়তাবাদী ইতিহাসবিদ বলতে পারি, যদুনাথ সরকারকে কিন্তু পারি না। নমস্কার, দেখছেন সব প্রশ্ন চলবে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমরা যখন স্কুল পড়ুয়া ছিলাম তখন মনে করা হতো যে এটা খুব ক্লান্তিকর বিষয়, কোনো রকমে মুখস্থ করব, করে পরীক্ষার খাতায় উগরে দেবো, ব্যাস তাহলেই মিটে যাবে, এর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখার দরকার নেই। কিন্তু গত 1 বা 1.5 দশকে এই বিষয়টাই সকলের আগ্রহের বিষয় হয়ে উঠেছে। সেটা কি? সেটা হচ্ছে ইতিহাস। প্রতিনিয়ত আমাদের ফোনে আমরা নানাবিধ ইতিহাস জানতে পারি, তার কিছু ঠিক কিছু ভুল, অনেক সময় গুলিয়ে যায় কোনটা ঠিক কোনটা ভুল, কারণ আমরা যা পড়ে এসেছি তার সঙ্গে মেলে না, অনেক সময় মনে হয় যেন পড়া উচিত ছিল কিন্তু পড়া হয়নি। তো এসব নিয়েই আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্যে আমাদের পডকাস্টে এসেছেন ইতিহাসের অধ্যাপক কনাদ সিনহা। কনাদ, আপনাকে আমাদের পডকাস্টে স্বাগত। আপনাকে প্রথমেই যে জিনিসটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে আপনার তো পড়াশোনা গবেষণার মূল জায়গাটা হচ্ছে প্রাচীন ইতিহাস, সেখান থেকেই শুরু করি। সেটা হচ্ছে যে আজকাল একটা জনপ্রিয় ধারণা অনেকের মধ্যেই তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে ভারতবর্ষের প্রাচীন ইতিহাস, ভারতবর্ষের প্রাচীন গৌরব, সেগুলো সম্পর্কে আমাদের ইতিহাসে যথেষ্ট আলোচনা করা হয়নি, বিশেষ করে স্কুল পাঠ্য বইগুলোতে, এবং তার ফলে আমাদের অনেক গৌরবের জিনিস আমরা জানতে পারিনি বা আমাদের ইচ্ছে করেই জানতে দেওয়া হয়নি। যারা ইতিহাস বই রচনার দায়িত্বে ছিলেন তারা আমাদের ইচ্ছা করে জানতে দেননি। হ্যাঁ, বরং আমাদের অনেক বেশি করে শেখানো হয়েছে যে ইউরোপের গৌরবের কি আছে, হ্যাঁ, বা আমাদের দেশে পরবর্তীকালে যারা মুসলমান শাসক এসেছেন তারা তাদের কি গৌরবের জিনিস আছে, কিন্তু হিন্দু গৌরবের জিনিসগুলো আমাদের জানতে দেওয়া হয়নি। এইটা সম্পর্কে আপনি যদি একটু বলেন এই ধারণাটা কতটা ঠিক বা ভুল। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে কথাটা বারবার এলো, হিন্দু গৌরব, মুসলমান গৌরব, ইউরোপের গৌরব, এগুলো তো অন্য প্রশ্ন। ইতিহাস তো একটা একাডেমিক বিষয়, বাকি যে বিষয়গুলো সেগুলো যেমন ধরুন ভূগোল। আমি স্কুল স্তরের ইতিহাস নিয়ে আমরা কথা বলছি, তো স্কুল স্তরের ভূগোলে মানুষ কি পড়ে? বিভিন্ন নিজের রাজ্যের ভৌগোলিক বিবরণ, নিজের দেশের বিবরণ, এবং কোথাও কোথাও পৃথিবীর ভূগোল সম্বন্ধেও থাকে। বিজ্ঞানে যখন মানুষ পড়ে, পদার্থবিজ্ঞান পড়ুক, রসায়ন পড়ুক, জীববিজ্ঞান পড়ুক, কি পড়ে? যে তত্ত্বগুলো সর্বজনগ্রাহ্য সেই জিনিসগুলো। তো ইতিহাসের ক্ষেত্রে হঠাৎ করে এই প্রশ্নটা কেন আসছে? গৌরব গাথা পড়ানো তো কোনো বিষয়েরই কাজ নয়। অন্য বিষয়গুলোর মতো ইতিহাসও একটা বিষয়। ইতিহাস চর্চারও কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে আমরা যা জানতে পারছি সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ইতিহাসের কাজ কিন্তু গৌরবের কথা বলাও নয়, লজ্জার কথা বলাও নয়। ইতিহাসের কাজ তার থেকে সম্পূর্ণ আলাদা। তো এটা আমাদের একটা সমস্যা, হয়তো আমাদের স্কুল স্তরে যে ইতিহাস পঠন পাঠনের মান, সেটা আমাদের দেশে সেই জায়গাটায় পৌঁছয়নি, যার জন্য দুটো সমস্যা হয়। এক হচ্ছে ইতিহাস বিষয়টা সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা তৈরি হয় না, বিতৃষ্ণাই তৈরি। ক্লাস 10 অবধি পড়ে একদিকে বিষয়টার প্রায় কিছুই জানা থাকে না, কারণ আমরা যখন কলেজ বিশ্ববিদ্যালয়ের স্তরে যাই বা গবেষণার স্তরে যাই, বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষকদের আগে বোঝাতে হয় যে স্কুলে যা পড়ে এসছো কিছু শেখোনি, কি করে ইতিহাস চর্চা করতে হয়। তো
আগে সেই জিনিসটাকে আনলার্ন করতে হবে যেটা শিখে এসছো, তারপরে আস্তে আস্তে বিষয়টা শিখতে হবে। এটা শুধু ইতিহাসের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, আমি অন্যান্য বিষয়ের গবেষকদের থেকেও শিখেছি, কারণ স্কুলে তো গবেষণার জন্য ট্রেন করার কথা নয়, একটা আনলার্নিং প্রসেসে সব বিষয়ের লোকেদেরই যেতে হয়। স্কুল শিক্ষার উদ্দেশ্য আলাদা আর উচ্চশিক্ষার উদ্দেশ্য আলাদা। কিন্তু ইতিহাসের ক্ষেত্রে যেটা হয়, ইতিহাস চর্চার পদ্ধতি সম্পর্কে একটা অজ্ঞতা থাকে, কিন্তু তার বিপরীত দিকে একটা সমস্যা থাকে যে অনেকে ভাবেন আমি 10 অব্দি ইতিহাস পড়েছি মানে আমি তো জেনে গেছি ইতিহাস ব্যাপারটা কি, এবার আমি সেটা নিয়ে এক্সপার্ট কমেন্ট করতে পারি, যেটা কিন্তু আমরা পারি না। যেমন আমি ইতিহাস নিয়ে পড়াশুনো করেছি, আমি তো 10 অব্দি ফিজিক্যাল সায়েন্স পড়েছি, লাইফ সায়েন্স পড়েছি, কিন্তু আমি আজকে হঠাৎ করে বলতে পারি না যে কোনো একজন নোবেলজয়ী পদার্থবিদের কাজটা আমি বললাম আমার মনে হয় না এই কাজটা ঠিক যথাযথ, কারণ আমার দেশের যথেষ্ট গৌরব বৃদ্ধি হচ্ছে না এটাই। মানে আমি বলতেই পারি, বলাটা মূর্খামি হবে, তার কারণ আমি ক্লাস 10 অব্দি ফিজিক্স পড়ে ফিজিক্সের এমন কিছুই জানিনি যেটা নিয়ে আমি ফিজিক্সের সর্বোচ্চ মানের গবেষণা নিয়ে একটা মন্তব্য করতে পারি। বা এরকম বলতে পারি না যে পিরিয়ডিক টেবিল সরিয়ে দিচ্ছে, ভালোই তো, পিরিয়ডিক টেবিল পড়ে কি হবে, এটা বলতে গেলেও কেমিস্ট্রি যতটা পড়া দরকার আমরা ততটা পড়ি। মানে এইটা তো এমন একটা জিনিসের কথা আপনি বললেন যেটা ক্লাস 10 অব্দি রসায়নের জ্ঞান থাকলেও বোঝার কথা, যে পিরিয়ডিক টেবিল ছাড়া কেমিস্ট্রি পড়া যায় না। পড়া যায় না মানে কি, যখন পিরিয়ডিক টেবিল তৈরি হয়নি তার আগেও মানুষ কেমিস্ট্রি পড়তো, কিন্তু সেটা আমাদের তাহলে কয়েক শতাব্দী পিছিয়ে যাওয়া জ্ঞান চর্চায়। কিন্তু আমি একদম বেসিক জিনিসের কথা বলছি না। ইতিহাসের একটা সমস্যা হচ্ছে ইতিহাসের বেসিক সম্বন্ধেও আমাদের ধারণা খুব দুর্বল থাকে স্কুল লেভেলে, কিন্তু এই বেসিকের ধারণা দুর্বল, অথচ আমরা অনেকে ভাবি যেহেতু স্কুলে মনে করানো হয় যে ইতিহাস মানে তো সাল তারিখ তথ্য মুখস্থ করে ফেললেই হলো, সেটা তো ইতিহাস নয়। কিন্তু অনেকে ভেবে নেন এটাই ইতিহাস, দিয়ে তারা ভাবেন এ নিয়ে আর অত পড়াশুনোর কি আছে, আমরা তো জেনেই গেছি, দিয়ে আমরা বলতে থাকি আচ্ছা এর গৌরব বেশি দেখানো হয়েছে তার গৌরব কম দেখানো হয়েছে। ইতিহাসের কাজ গ্লোরিফিকেশন নয়, ইতিহাস একটা সিরিয়াস একাডেমিক চর্চার জিনিস, এই ব্যাপারটা আমাদের প্রথমে বুঝতে হবে। ফলে এই কথাগুলোই না বুঝে বলা কথা যে কাদের গৌরব। আর এই কথার কি মানে হয় যে ভারতীয় ইতিহাসবিদরা ইচ্ছা করে দেখাতে চাননি ভারতের গৌরব, তাদের কি লাভ, তারা তো ভারতেরই মানুষ। যদি ইতিহাসের কাজ গৌরব বৃদ্ধি হতো, ভারতের গৌরব বৃদ্ধি হলে তাদেরও নিশ্চয়ই গৌরব বৃদ্ধি হবে। আচ্ছা, এই যে কথাটা আপনি বললেন এটাতে একটা প্রতিপ্রশ্ন করাই হয়, সেটা হচ্ছে যে আপনি যেভাবে বলছেন যে ভারতীয়ই তো ভারতের ইতিহাসবিদ্যা, তাহলে তারা এরকম করবেন কেন? এবার তার উত্তর একটা কথা বলা হয়, সেটা হচ্ছে যে না ভারতীয় হলেই তো হলো না। যেমন ধরুন দুজন ভিলেন হয়েছে এখন, মানে ইতিহাস চর্চার ক্ষেত্রে, ইতিহাস চর্চা বলবো না, ইতিহাস চর্চা বললে হয়তো ব্যাপারটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, বলা উচিত সোশ্যাল মিডিয়া ইতিহাস চর্চা এভাবে যদি বলি, তাহলে তাতে দুজন নির্দিষ্ট ভিলেন চিহ্নিত হয়েছেন। একজনের নাম রমিলা থাপার, আরেকজনের নাম ইরফান হাবিব। তো এদের সম্পর্কে বলা হয় যে না এরা তো মার্ক্সবাদী, হ্যাঁ সেই জন্যে এরা হচ্ছে ভারতের গৌরবের কথা বলে না, এবং তার সঙ্গে সঙ্গে জুড়ে দেয়া হয় যে দেখো ঐতিহাসিক মানে সে তো ইতিহাসে যা ঘটেছে সেটা বলবে, কিন্তু এরা মার্ক্সবাদী ঐতিহাসিক। ইতিহাসের আবার মার্ক্সবাদী কি আর জাতীয়তাবাদী কি আর দক্ষিণপন্থী কি আর বামপন্থী কি, হ্যাঁ তার মানেই হচ্ছে এরা পক্ষপাত দুষ্ট। তো এইটা যদি একটু বুঝিয়ে বলেন যে ঐতিহাসিকদের মধ্যে যে বিভিন্ন ভাবনার আলাদা আলাদা ধারা রয়েছে, কোনোটা মার্ক্সবাদী ধারা, কোনোটা জাতীয়তাবাদী ধারা। জাতীয়তাবাদী ধারায় যেমন আমরা রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, রাখালদাস বন্দ্যোপাধ্যায় এদের নাম জানি, এই ধারাগুলো আলাদা কেন, এটা যদি একটু বুঝিয়ে বলেন, এটা অনেকেরই বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, আমি এই কথায় আসছি। তার আগে যেটা দিয়ে শুরু করলেন সেটা, কারণ একটু আগে যেটা বলছিলাম যে ইতিহাস সম্বন্ধে আমাদের ধারণার অভাব, এবং কিন্তু আমরা অনেকেই জানি না যে 10 অব্দি ইতিহাস পড়ে আমি ইতিহাসের কিছুই জানিনি, ফলে সেই জায়গা থেকে অনেক কথা আসে। যেমন এই যে দুজনের নাম করলেন, ভিলেন শব্দটা তো আমি ব্যবহার করব না, কারণ এটা তাদের থেকেই আসে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তো অনেক তর্ক বিতর্ক হয়, আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি। কারোর ধরা যাক একটা বিশেষ শ্রেণীর মানুষ, তারা মনে করেন যে রমিলা থাপার এবং ইরফান হাবিব খুব খারাপ ইতিহাসবিদ, মনে করতেই পারেন। এবার আপনি তাদের ধরুন প্রশ্ন করলেন কেন, এরও একটা উত্তর আপনি যেটা বললেন সেইটা, অনেকে বলেন যে এরা মার্ক্সবাদী ইতিহাসবিদ। এবার তাদের আপনি প্রশ্ন করুন যে আপনি কেন মনে করছেন এরা মার্ক্সবাদী ইতিহাসবিদ, এদের কোন লেখা পড়ে আপনার এটা মনে হলো? বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন এরা একটা লেখাও পড়েননি, এরা না জানেন ইতিহাস কিভাবে লেখা হয়, এরা না এটা জানেন যে মার্ক্সবাদী ইতিহাস চর্চার ধারা কি, এবং
এরা এটাও জানেন না রমিলা থাপার বা ইরফান হাবিব কি লিখেছেন বা কি লেখেননি। এর খুব ভালো একটা উদাহরণ আমাদের কিছুদিন আগে দেখা গিয়েছিল, যে এই যারা সোশ্যাল মিডিয়ায় মূলত তারা তাদের একটা রাজনৈতিক কমিটমেন্ট থেকে এই কাজটা করেন, তারা কোনো ইতিহাসবিদের কোনো লেখা পড়েননি যে সেটা বোঝা গেল। যে আপনারা জানেন ছাওয়া বলে একটা সিনেমা এসেছিল যে সম্ভাজিকে নিয়ে, তখন একটা সমালোচনা হচ্ছিল যে সিনেমাটা ইতিহাস থেকে অনেকটা সরে গেছে। সরে যাওয়াটা অস্বাভাবিক নয়, কারণ এক সিনেমা তো ডকুমেন্টারি নয়, সরে যেতেই পারে। আর সিনেমাটা কিন্তু গোড়ায় বলেছিল যে সেটা একটা উপন্যাসের উপর আধারিত সিনেমা, যদিও তার প্রচারের সময় বলা হচ্ছিল ইতিহাস নির্ভর সিনেমা, তার থেকে সমালোচনার জায়গা। কিন্তু যথারীতি যাদের একটা রাজনৈতিক কমিটমেন্ট আছে তারা বলতে শুরু করলেন ইতিহাস থেকে সরে গেছে, তো কি হয়েছে? নিশ্চয়ই মার্ক্সবাদী ইতিহাসবিদরা এইরকম মারাঠা নায়কের ইতিহাস বিকৃত করেছেন, তো নিশ্চয়ই রমিলা থাপার এরকম লিখেছেন। রমিলা থাপার প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে কাজ করেন, তিনি মারাঠা ইতিহাস নিয়ে কোনো কাজ করেননি। যারা বলছিলেন তারা এটাও জানতেন না, তারা অন্য একটা বইয়ের সাথে গুলি ফেলে ভেবেছিলেন রমিলা থাপার লিখেছে। দিয়ে দেখা গেল মারাঠা এবং মোগল ইতিহাস নিয়ে সব থেকে বড় কাজ কে করেছেন? যদুনাথ সরকার করেছেন। এবং সম্ভাজির চরিত্রের যে নেতিবাচক দিকগুলো নিয়ে সমালোচনার কথা আসছিল তার বেশিরভাগটাই যদুনাথ সরকারের লেখার উপর নির্ভর করা। যারা বলছিলেন যে হ্যাঁ মার্ক্সবাদীরা নিশ্চয়ই বিকৃত করেছে, রমিলা থাপারের লেখা মোগল ইতিহাস পড়বেন না যেটার কোনো অস্তিত্ব নেই, দিয়ে বলছিলেন যদুনাথ সরকার এবং রমেশচন্দ্র মজুমদার পড়ুন, তারাই কিছুদিন পরে বলতে শুরু করলেন না যদুনাথ সরকার রমেশচন্দ্র মজুমদারও কি সব কথা ঠিক লিখেছেন, এরম নিশ্চয়ই হয় না। ফলে যারা এই কথাগুলো বলেন তারা কিন্তু কোনোটাই জানেন না। ওই রকম ভাবে ঠিক কথাই, ইতিহাসের কথা অতীতে যা ঘটে গেছে সেটা বলাও ইতিহাসের কাজ না, ইতিহাসের কাজ তার থেকে একটু জটিল। সেই প্রশ্নটাই আমি আসছি। কিন্তু ওই রকম ভাবে দক্ষিণপন্থী বামপন্থী বলে কিছু হয় না। কি হয়? ইতিহাস চর্চার নানা ধরনের পদ্ধতি হয়। কেন হয় সেই প্রশ্নটাই এবার যদি আসি, যেটা আপনি বললেন যে তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে ইতিহাস চর্চা জিনিসটা কি। ইতিহাস চর্চা জিনিসটা হচ্ছে, যদি আপনি সাধারণভাবে, আমরাও সাধারণত যখন একটা নতুন ব্যাচ আসে ক্লাসের স্টুডেন্টদের যদি আমরা জিজ্ঞেস করি যে তোমরা ইতিহাস পড়তে এসছো, ইতিহাস কাকে বলে? মানে আপনি একদম ইতিহাস অনার্স ফার্স্ট ইয়ার এরকম, ইতিহাস অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের প্রথম ক্লাসে সচরাচর আমরা জিজ্ঞেস করি যে তুমি তো একটা বিষয় বেছেছো উচ্চশিক্ষার জন্য, তো তোমার কি ধারণা, ইতিহাস কি? তোমায় যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি পড়ছো, জিনিসটা কি, কি বলবে? 90% ছাত্রছাত্রী যে উত্তরটা দেয় সেটা হচ্ছে ইতিহাস হচ্ছে অতীতের কথা জানা। এটাই প্রচলিত ধারণা, আমরা সবাই জানি। এইখানেই একটা সমস্যা আছে যে অতীতের কথা জানা মানে আমরা কি বলছি। কারণ কোনো কিছু জানা কিভাবে হয় এটা একটা দার্শনিক প্রশ্ন, কোনটাকে আমরা জানা বলবো। এবং এই জানার ধারণা কিন্তু সময়ের সাথে সাথে পাল্টায়, শিক্ষা ব্যবস্থা যেমন ভাবে পাল্টায়। যেমন এক সময় আমরা জানি যে শিক্ষা ব্যবস্থা ছিল ধর্মীয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে গোটা পৃথিবীতেই, সেটা বৌদ্ধ বিহার হতে পারে, টোল হতে পারে, ইউরোপে চার্চ নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা হতে পারে। সেখানে জানা মানে কি, যে ধর্মগ্রন্থে যেটা আছে সেটাই জানাই হচ্ছে সর্বোচ্চ জানা। আমরা এইসব গল্প শুনে এসেছি যে কোপার্নিকাস গ্যালিলিও যখন প্রথম বিজ্ঞানের বিপ্লবের কথাবার্তা বলছেন, কেন তাদের মতটাকে লোকে ভুল মনে করছে, বা গ্যালিলিও তো আদালতে দাঁড়িয়ে স্বীকার করছেন আমার মত ভুল। কেন না, জানার সর্বোচ্চ মাপকাঠি হচ্ছে সেটা ধর্মগ্রন্থের ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। এখন আমরা জানা বলতে সেটা বলি না, যে একাডেমিক কোনো গবেষণা যে কোনো বিষয়ই যখন হোক কেউ মিলিয়ে দেখে না ধর্মগ্রন্থের সঙ্গে মিলছে কিনা। তো এই ব্যাপারটা বদলেছে। এই যে বদল, বিজ্ঞানের বিপ্লবের কথা বললাম, এরকম অনেকগুলো সাংস্কৃতিক আন্দোলনের ফলে বদলে যে পরিবর্তনটা, মধ্যযুগ থেকে আধুনিক যুগে যে রূপান্তর, বিশেষ করে পাশ্চাত্যে, এবং আস্তে আস্তে সেই ধারণা অন্যান্য জায়গাতেও এসছে, তার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে সেকুলারাইজেশন অফ এডুকেশন, ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা। তার মানে কি? তার মানে কি ধর্মীয় শিক্ষা বন্ধ হয়ে গেল? সেটা তো নয়, ধর্মীয় শিক্ষা তো এখনো আছে, সব ধর্মেই আছে, কিন্তু ধর্মীয় শিক্ষার পরিসর আলাদা আর ধর্মনিরপেক্ষ শিক্ষার পরিসর আলাদা। সেখানে আলাদা আলাদা কতগুলো বিষয় তাদের নিজের নিজের পদ্ধতিতে কাজ করছে। এখন প্রথম যখন ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা আসে, ধরা যাক সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ শতকে, এটা হচ্ছে ওই বিজ্ঞানের বিপ্লব পরবর্তী সময়, যে সায়েন্টিফিক রেভলিউশন। সায়েন্টিফিক রেভলিউশন কি দেখিয়েছিল? যে তার আগে ধর্ম সবকিছুকে ব্যাখ্যা করত।
একদম কোপার্নিকাসকে দিয়ে যে বিপ্লবের শুরু এবং নিউটনের সময় এসে সায়েন্টিফিক রেভলিউশনের শেষ, যে নিউটন কি করলেন, মাধ্যাকর্ষণের সূত্র দিলেন এবং 3টে গতিসূত্র দিলেন, সেগুলো দিয়ে আধুনিক পদার্থবিদ্যার সৃষ্টি হলো। আধুনিক পদার্থবিদ্যার সৃষ্টি মানে এই যে 3টে গতিসূত্র নিউটনের, একটু অঙ্কের ফর্মুলা 3টে, যা দিয়ে কিন্তু মহাবিশ্বের সমস্ত পদার্থ কিরকম আচরণ করবে এটা ব্যাখ্যা করা যায়। ধর্মগ্রন্থের সাহায্য লাগছে না, কোনো একটা ধর্মগ্রন্থ অপর্যাপ্ত হয়ে যাচ্ছে, তাতে আর ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, এখানে পাওয়া যাচ্ছে না আমি বলবো না, কারণ ধর্মগ্রন্থের একটা নিজস্ব ব্যাখ্যা সমস্ত ফেনোমেননের জন্য আছে। কিন্তু সেই ব্যাখ্যা থেকে সরে এসে আমরা দেখছি যে অঙ্কের সূত্র দিয়ে জাগতিক জিনিসপত্রকে ব্যাখ্যা করে দেয়া যায়। এটা জ্ঞান চর্চায় একটা বদল, যে আমি ধর্মগ্রন্থের ব্যাখ্যায় না গিয়ে ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল কয়েকটা ফর্মুলা দিয়ে কিন্তু বুঝতে পারি যে প্রাকৃতিক জগৎ কিভাবে চলছে। অর্থাৎ ধর্মের জায়গায় সেই সময় বিজ্ঞান একটা জায়গা নিচ্ছিল। আর একটা কারণ হচ্ছে বিজ্ঞানের বিপ্লবের পরে পরেই প্রযুক্তিগত বিশাল উন্নতি ইউরোপে হয়, যার ফলে শিল্প বিপ্লব হয়। শিল্প বিপ্লব একদিকে অর্থনৈতিক ক্ষেত্রে কোনোদিন ইউরোপ সব থেকে শক্তিশালী মহাদেশ এতদিন পর্যন্ত ছিল না, কিন্তু এই সময় থেকে ইউরোপের একটা উত্থান হয়। অর্থনৈতিকভাবে ইউরোপ গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে এবং সামরিকভাবে, দুটোই প্রযুক্তিগত উন্নতির কারণে। তাহলে একটা ধারণা তৈরি হয় যে বিজ্ঞান এবং বিজ্ঞানের ফলে আসা প্রযুক্তি ইউরোপকে এই শক্তিটা দিচ্ছে। তাহলে বিজ্ঞান হচ্ছে জ্ঞান চর্চার প্রধান মাপকাঠি। একটা সময় যেমন ছিল ধর্ম, এই অষ্টাদশ শতকের শেষ থেকে এবং 19 শতকের শুরুতে জ্ঞান চর্চার জগতে একটা বড় বদল আসে, যখন পজিটিভিজম বলে একটা ফিলোসফি আসে, যেটা বলতে থাকে বিজ্ঞানসম্মত জ্ঞানই হচ্ছে একমাত্র জ্ঞান। সেখান থেকেও আমরা এখন সরে এসেছি। কেন? সেইখানেই এখন ইতিহাস বলতে আমরা কি বুঝি সেইটা আসে, যে যখন মনে করা হলো বিজ্ঞানটাই একমাত্র জ্ঞান, তাহলে বিজ্ঞানের একটা পদ্ধতি আছে, তখন মনে করা হলো কিছু জানা মানে বিজ্ঞানসম্মতভাবে জানা। বিজ্ঞানসম্মতভাবে জানা কি? যে আমরা স্কুলে বিজ্ঞানের সংজ্ঞা সবাই পড়েছি, তার যে 3টে জিনিসের উপর বিজ্ঞানসম্মত জানা নির্ভর করে: পর্যবেক্ষণ, পরীক্ষা আর তার থেকে সিদ্ধান্ত। যে অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন এবং তার থেকে যে সিদ্ধান্ত বা কনক্লুশন, সেটা কিন্তু ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল। বিজ্ঞানের একটা পরীক্ষা আমি করলেও যা ফল দেবে, আপনি করলেও তাই ফল দেবে, এখানে বসে করলে যা ফল দেবে আমেরিকায় বসে করলেও তাই ফল দেবে, ইউরোপে বসে করলেও তাই ফল দেবে। তাহলে ব্যক্তি নিরপেক্ষ একটা ব্যাপার আছে বিজ্ঞানসম্মত জ্ঞানের। এখন ইতিহাসের ক্ষেত্রে দেখা গেল এই শর্তগুলোর একটাও অ্যাপ্লিকেবল নয়। কারণ ইতিহাস মানে আমরা ভাবছিলাম অতীতকে জানা। অতীত মানে কি? যা ঘটে গেছে। তাহলে পর্যবেক্ষণ করার কোনো সুযোগ নেই। আমি কোনোদিন যা ঘটে গেছে আর গিয়ে সেটাকে পর্যবেক্ষণ করতে পারবো না। এবং সেই সময় তো এখন আমরা বলতে পারি ভিডিও রেকর্ডিং অমুক তমুক, কিন্তু যখনকার কথা বলছি অষ্টাদশ শতক, বিংশ শতক, তখন তো আমরা বলছি আরোই পারবো না। যা ঘটে গেছে সেটাকে তো আর ফিরে পর্যবেক্ষণ করা সম্ভব নয়। দ্বিতীয় হচ্ছে পরীক্ষা। যা ঘটে গেছে আমি তাকে তো ল্যাবরেটরিতে নিয়ে এসে একটা এক্সপেরিমেন্ট করতে পারবো না। এই দুটো যখন পারবো না, তৃতীয় ধাপ সিদ্ধান্ত, ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল সিদ্ধান্ত, যে অতীতে এই ঘটনার ফলে এইটা হয়েছিল, মানে পৃথিবীতে যখন যখন যেখানে যেখানে এই পরিস্থিতি হবে ঠিক এটাই হবে। কোনো ইতিহাসবিদের ক্ষমতা নেই এই কথাটা বলেন। এই কারণে যে সময় পজিটিভিজমের একটা প্রাবল্য ছিল জ্ঞান চর্চার জগতে, অনেকেই প্রশ্ন তুলছিলেন যে ইতিহাস কি আদৌ একটা ভ্যালিড ডিসিপ্লিন, কারণ বিজ্ঞানসম্মতভাবে তো অতীতকে জানা যায় না। তো তখন পজিটিভিজমের দ্বারা প্রভাবিত অনেক ইতিহাসবিদ বলছিলেন না, ইতিহাসকেও বিজ্ঞানসম্মত ব্যক্তি নিরপেক্ষভাবে জানতে হবে, যে আমাদের মহাফেজখানায় যেতে হবে যেখানে তথ্য থাকে। ওই যে ধারণাটা এখন আমাদের মাথায় গেঁথে আছে, ইতিহাস মানে অনেকগুলো তথ্য পরপর পরপর সাজিয়ে দেওয়া। পজিটিভিস্টরা এটা চেষ্টা করেছিলেন যে ব্যক্তি ইতিহাসবিদ গুরুত্বপূর্ণ নন। আর্কাইভ হচ্ছে যেখানে নথিপত্র থাকে, ইতিহাসবিদের কাজ আর্কাইভে যাওয়া, তথ্য সংগ্রহ করা। যত বেশি তথ্য আমরা পাবো তত আমরা অতীতকে ভালোভাবে জানতে পারবো। হয়তো হ্যাঁ, একটা ইউনিভার্সাল কনক্লুশন ইতিহাস দিতে পারবে না, সেটা একটা সীমাবদ্ধতা, কিন্তু ওই পর্যবেক্ষণের কাছাকাছি যাওয়ার একটা ব্যাপার, যে অতীতকে পাচ্ছি না, অতীতের তথ্য তো পাচ্ছি, যত বেশি তথ্য আমরা অবজার্ভ করতে পারবো। তাহলে হিস্টোরিয়ানের ব্যক্তিগত মতামত এখানে গুরুত্বহীন। ইতিহাস চর্চাও একটা অবজেক্টিভ ডিসিপ্লিন, সায়েন্সের মতো এটা ভাবা হচ্ছিল। ইতিহাসবিদের কাজ শুধু তথ্যগুলো সংগ্রহ করে দেওয়া।
কিন্তু দেখা গেল এই পদ্ধতিতে ইতিহাস চর্চা খুব একটা সফল হয় না, কারণ এই যে অবজেক্টিভিটির ধারণা এর মধ্যে কিছু গলদ আছে। সেটা কি, যে প্রথম কথা হচ্ছে অতীত মানে তো একটা অসীম ব্যাপার। অতীত হাজার হাজার বছরের অতীত, তাতে হাজার হাজার ঘটনা ঘটেছে, হাজার হাজার নথিপত্র আছে। এবং যে সময় বলছি তখন ইতিহাস বলতে লোকে শুধু রাজনৈতিক ইতিহাস বুঝতো, যে জন্য সরকারি নথিপত্রের কথা হচ্ছিল। তো এবং সব যে ঘটনার তো নথিও পাওয়া যাবে না, যদি খুব আগের ঘটনা যাবে না। হ্যাঁ। এইবার প্রশ্ন হচ্ছে কোন নথি পাওয়া যায়, কোন নথি পাওয়া যায় না। সরকারি মহাফেজখানায় তো সেটাই সংরক্ষিত হয় যেটা সরকার সংরক্ষণ করতে চায়, এবং যেটা সরকারের পক্ষে কথা বলবে সাধারণভাবে, পক্ষে হোক বিপক্ষে হোক, তার মানে এটা একটা সরকারি সিদ্ধান্ত আছে কোনগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে, কোনগুলো নষ্ট হয়ে তার মানে আমি গেছে। সেই সময়কার মানুষের সিদ্ধান্তের দ্বারা প্রভাবিত হয়ে গেছি, তার মানে এটা অবজেক্টিভ নয়। দ্বিতীয়ত হচ্ছে যে নথিপত্র আছে সেগুলোও তো কোনো মানুষই লিখেছেন। নথিতে আছে জাস্ট পুরনো বলেই তার প্রত্যেকটা কথা ধ্রুব সত্য এবং অবজেক্টিভ, যেটা ব্যক্তি নিরপেক্ষ কোনো নথিপত্র হতে পারে না। সব নথিপত্রই কোনো না কোনো ব্যক্তির সৃষ্টি। তাই ন্যাচারাল সায়েন্সে আমরা যা অবজার্ভ করি যেভাবে করা যায়, অতীতের ডকুমেন্টও কিন্তু সেই রকম অবজেক্টিভ মেটেরিয়াল নয়। তৃতীয়ত হচ্ছে কোনো ইতিহাসবিদের ক্ষমতা নেই অতীতের যা তথ্য তিনি দেখেছেন সব হুবহু সেইভাবে তুলে ধরার। যখন একজন ইতিহাসবিদ গবেষণা করছেন, অলরেডি তিনি তো একটা প্রশ্ন মাথায় নিয়ে গেছেন যে আমি কিসের ইতিহাস লিখব। তার উপর নির্ভর করছে তিনি অ্যাভেলেবেল নথির মধ্যে কোনগুলো দেখছেন। সেই নির্বাচন কিন্তু ইতিহাসবিদের নিচের। রিসার্চ কোয়েশ্চেনটা ইতিহাসবিদের তৈরি করা, এবং এটাও কোনোদিন অবজেক্টিভ হয় না। কি করে বুঝতে পারি? এই যে বলছিলাম এক সময় রাজনৈতিক ইতিহাসটাকে ইতিহাস ভাবা হতো, এখন আমরা অনেক সময় দেখছি নারীবাদী ইতিহাস লেখা হচ্ছে। কোন দাবি করা হচ্ছে যে সমাজ তো পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত, তার মধ্যে নারীদের জায়গা কোথায়? ফিমেল এজেন্সি, ফিমেল ভয়েস খোঁজার ইতিহাস লেখা। হিস্ট্রি কথাটাকেও অনেকে বলেন যেটা হিজ স্টোরি আসলে। তো এই জিনিসটা নারীবাদ মতবাদটার উন্মেষের আগে এই রিসার্চ কোয়েশ্চেনটাই তো একজন ইতিহাসবিদের কাছে আসবে না। তাহলে 200 বছর আগে তো একজন ওইভাবে নারীবাদী ইতিহাস লিখতে যাবেনই না। এখন যে দলিত হিস্ট্রি লেখা হচ্ছে, তার কারণ তো একটা দলিত কনসাসনেস তৈরি হওয়ার একটা প্রেক্ষাপট আছে। তাহলে একজন হিস্টোরিয়ান তার বিষয় কিন্তু চুজ করেন তার নিজের যে সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট তার নিরিখে, সেটাও কিন্তু তার ব্যক্তিগত একটা ইন্টারভেনশন আছে। এবং তিনি নথিপত্র থেকে কি কি তথ্য নিচ্ছেন, যা তথ্য পাচ্ছেন সবই তো তিনি প্রেজেন্ট করছেন না। করতে গেলে কেউ ছাপবেও না সেই বই, মানে একটা বইয়ে তো সম্ভব নয়। মানে তার মানে একটা সিলেকশন আছে, এবং সেই সিলেক্টেড মেটেরিয়ালকে তিনি কিভাবে সাজাচ্ছেন এটাও হিস্টোরিয়ানের সিদ্ধান্ত। তাহলে এতগুলো সাবজেক্টিভ চয়েস আছে যে বিষয় আপনি চুজ করছেন, অতীতের কোন নথিগুলো নেবেন আপনি চুজ করছেন, সেই নথি আবার যে টিকে আছে তার পিছনে একটা সাবজেক্টিভ চয়েস আছে, সেই নথি যারা লিখেছেন তাদের সাবজেক্টিভিটি আছে, এবং তারপরে ফাইনালি আপনি যা যা উপাদান পেয়েছেন তার থেকে তথ্য নির্বাচন করে তাকে সাজিয়ে একভাবে পরিবেশন করছেন। এই জন্যই আমরা এখন জানি ইতিহাস একটা সায়েন্স নয়। সায়েন্স এবং হিউম্যানিটিস বা সোশ্যাল সায়েন্স প্রত্যেকটা বিষয়ের যে ডিসিপ্লিনগুলোর পদ্ধতি আলাদা হয়, এই জন্য যে 19 শতকে যেটা ভাবা হয়েছিল বিজ্ঞানের পদ্ধতিতে সব বিষয়ে চর্চা করা যায়, সেটা কিন্তু যায় না। এই জন্যই ইতিহাসের পদ্ধতি আলাদা। তাহলে ইতিহাসের পদ্ধতিটা কি, আমরা যেটা আলোচনা করলাম এটা যদি আমি সামারাইজ করি, তাহলে অনেক ইতিহাসবিদ বলছেন ইতিহাস হচ্ছে অতীত আর বর্তমানের একটা সংলাপ। ইতিহাস অতীতকে জানা নয়। কারণ অতীত আর বর্তমানের সংলাপ কেন? যে আপনার রিসার্চ কোয়েশ্চেনটা বর্তমান থেকে আসছে, এবং কোয়েশ্চেনটার উত্তর আপনি পেতে পারেন বর্তমানে যে নথিপত্র অ্যাভেলেবেল আছে তার ভিত্তিতে। নথি বলতে একসময় শুধু সরকারি ডকুমেন্ট মনে করা হতো, এখন সেটা অনেক এক্সপ্যান্ড করে গেছে। নানা ধরনের উপাদান হতে পারে, প্রত্নতাত্ত্বিক উপাদান হতে পারে, সরকারি নথি হতে পারে, ব্যক্তিগত চিঠিপত্র হতে পারে। এবং ইতিহাস মানেও এখন আর শুধু রাজনৈতিক ইতিহাস না, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সবকিছুর ইতিহাস হতে পারে। পরিসরটা বেড়েছে, কিন্তু পদ্ধতিগত ব্যাপারটা হচ্ছে মূল কথাটা এই যে আপনি অতীতকে জানতে পারবেন না, অতীতকে পুনর্নির্মাণ করতে পারবেন, কিন্তু পুনর্নির্মাণটা কাল্পনিক পুনর্নির্মাণ নয়। পুনর্নির্মাণটা হচ্ছে অতীতের যে উপাদানগুলো বর্তমানে টিকে আছে
তার ভিত্তিতে অতীতের কি রকম পুনর্নির্মাণ আমরা করতে পারি। অনেকে অনেক রকম উদাহরণ দিয়েছেন, যে ব্লক যে সাজিয়ে বাড়ি বানানো হয়, বাচ্চারা খেলে, বা পাজল, যেভাবে যে অতীত যদি একটা পাজল হয় যার কয়েকটা পার্ট মিসিং, বাকিগুলো আছে, কয়েকটা যেহেতু মিসিং, পুরো ছবিটা তো কোনোদিন পাওয়া যাবে না, একজন এক একভাবে সাজাবেন। এই জন্যই নিউটনের সূত্র নিউটন দিয়েছিলেন বলে নিউটনের নামে, কিন্তু বললাম একই অঙ্ক একই এক্সপেরিমেন্ট যেই করুন একই রেজাল্ট দেবে। ইতিহাস কিন্তু সেটা নয়, একই জিনিসের আলাদা আলাদা ঐতিহাসিক ব্যাখ্যা হতে পারে, প্রত্যেকটাই ভ্যালিড ব্যাখ্যা যতক্ষণ প্রত্যেকটাই উপাদানের প্রতি বিশ্বস্ত থাকছে, উপাদানের নিরিখে করছে। এই জন্যই তাহলে দৃষ্টিভঙ্গির পার্থক্য। পজিটিভিস্টরা একভাবে ইতিহাস লিখতেন, মার্ক্সবাদী ইতিহাস চর্চার কথা যে বলা হচ্ছে সেটা কি, যে মার্ক্সবাদের দর্শনের যখন উত্থান ঘটল, কার্ল মার্কস এবং ফ্রিডরিখ এঙ্গেলস তাঁরা যে তত্ত্ব দিলেন সেইভাবে তারা ইতিহাসকে দেখার কথাও বললেন। সেই কথার মধ্যে কি ছিল, একদম মূল কথাটা যদি আমরা ধরি, তার আগে অব্দি ইতিহাস বলতে রাজনৈতিক ইতিহাস ভাবা হতো। মার্কস এঙ্গেলস বললেন অর্থনীতি বা উৎপাদন ব্যবস্থা হচ্ছে সমাজ পরিবর্তনের চালিকা শক্তি, কারণ রাজনৈতিক ইতিহাসের উপাদান যেটা সরকারি নথিপত্র, সেটা তো যার হাতে শাসন ক্ষমতা তার পক্ষে একটা বয়ান। তো এবং মার্কস এটাকে আবার অর্থনৈতিক শ্রেণীর ভিত্তিতে দেখেছেন, যে রাষ্ট্র জিনিসটাই হচ্ছে যে শ্রেণীর হাতে অর্থনৈতিক ক্ষমতা তাদের পক্ষে কাজ করা একটা স্থিতাবস্থা বজায় রাখার যন্ত্র। তাই মার্কস এঙ্গেলস বললেন যে ওই যেভাবে অবজেক্টিভ হিস্ট্রির কথা পজিটিভিস্টরা বলছিলেন, এখন 19th সেঞ্চুরি পজিটিভিজমের সময়, মার্কসের উপরেও পজিটিভিজমের প্রভাব আছে। যে আমরা জানি মার্কস তার মতবাদকে বারবার সায়েন্টিফিক সোশ্যালিজম বলছেন, যে বিজ্ঞানের মতো হতে হবে, এই তাগিদটা মার্কসেরও ছিল, নিজেকে আলাদা করছেন ইউটোপিয়ান থেকে। যে কারণ ওই সময় মনে করা তো জ্ঞান মানেই বৈজ্ঞানিক, এবং বৈজ্ঞানিক মানে ইউনিভার্সাল, যেটা মার্ক্সবাদের প্রধান সমালোচনার মধ্যে আমরা দেখেছি। যে মার্কস যেভাবে বলেছেন যে স্লেভ সোসাইটি থেকে ফিউডাল সোসাইটি থেকে ক্যাপিটালিস্ট সোসাইটি, এটা তো উনি ইউরোপের ইতিহাসের স্তরের নিরিখে বলেছেন, কিন্তু এশিয়ার ইতিহাস আলাদা। মার্কস ভেবেছিলেন এটা সব জায়গায় হবে, কিন্তু মার্ক্সবাদী ইতিহাসবিদদের যারা সমালোচনা করেছেন তারা এই পয়েন্টেই সমালোচনা করেছেন অনেক ক্ষেত্রেই, যে দেখিয়েছেন যে ইউরোপের ইতিহাসের ধাঁচে, যেহেতু মার্কস নিজের তত্ত্বকে বিজ্ঞান ভাবছিলেন, বিজ্ঞান হলো ইউনিভার্সাল, কিন্তু মার্ক্সবাদী ইতিহাস ব্যাখ্যা কিন্তু ইউনিভার্সালিটির টেস্টটা পাশ করে না, করার কথাও নয়, কারণ ইতিহাস বিজ্ঞান নয় যেটা বললাম। কিন্তু সেটা যেমন মার্ক্সবাদী ইতিহাস লেখার একটা দুর্বলতা, যেটা মার্ক্সবাদী ইতিহাস চর্চার অবদান, সেটা হচ্ছে এই উপাদানকে প্রশ্ন করা শুরু করা, যে উপাদানে আছে মানেই কি সেটা ধ্রুব সত্য, নাকি তার একটা শ্রেণী চরিত্র আছে। মার্কস শ্রেণী চরিত্রের নিরিখে বলেছিলেন। অন্যান্য মতবাদের ইতিহাসবিদরা আরো নানা, যেমন বললাম যে নারীবাদীরা শ্রেণী চরিত্রের বদলে একটা লিঙ্গ চরিত্র আছে উপাদানের, যে বেশিরভাগ উপাদান পুরুষদের রচনা, মেয়েদের কথা সেখানে কোথায়। ভারতের নিরিখে আমরা দেখতে পারি একটা বর্ণ জাতির চরিত্র আছে, এরকম অনেক প্রশ্ন উঠেছে। তাহলে এই বিভিন্ন পদ্ধতির ইতিহাসবিদ বলতে পদ্ধতিগত পার্থক্য, পদ্ধতিগত পার্থক্য মানে কোন প্রশ্নটাকে কে প্রায়োরিটাইজ করছেন, সেই প্রশ্নের উত্তর তিনি কিভাবে খুঁজছেন, এর উপর নির্ভর করে ইতিহাস চর্চার নানা রকম পদ্ধতি। এই জন্য রমিলা থাপার বা ইরফান হাবিব মার্ক্সবাদী ইতিহাসবিদ, এই কথাটা যারা বলেন তারা তো রাজনৈতিক পছন্দ অপছন্দ থেকে বলেন, পদ্ধতিটা বুঝে বলেন না। পদ্ধতিটা বুঝলে কিন্তু বলা যেত ইরফান হাবিব মার্ক্সবাদী ইতিহাসবিদ, যে দুজনের নাম আপনি করলেন তার, কারণ ইরফান হাবিব মার্ক্সবাদী পদ্ধতি অবলম্বন করে ইতিহাস রচনা করেছেন, রমিলা থাপার করেননি। রমিলা থাপারের পদ্ধতিগত অবস্থান কিন্তু ভারতের মার্ক্সবাদী ইতিহাসবিদদের পদ্ধতিগত অবস্থানের থেকে অনেকটা আলাদা। আবার মজার কথা হচ্ছে, এই আমি একটা শব্দ বললাম ভারতের মার্ক্সবাদী ইতিহাসবিদ, কারণ ভারতের মার্ক্সবাদী ইতিহাসবিদরা কেউ মার্ক্সের দেয়া ইতিহাস ব্যাখ্যায় বিশ্বাস করেন না। কেউ করেন না মানে প্রধান যারা, যে দুজন ভারতের মার্ক্সবাদী ইতিহাসবিদদের মধ্যে, ভারতের মার্ক্সবাদী ইতিহাস চর্চার পথিকৃৎ বলা হয় দামোদর ধর্মানন্দ কোসাম্বিকে, আর তারপরে প্রাচীন ভারতের ক্ষেত্রে রামশরণ শর্মা, আর মধ্যযুগের ক্ষেত্রে ইরফান হাবিব মার্ক্সবাদী পদ্ধতিতে ইতিহাস লেখার খুব গুরুত্বপূর্ণ দুজন ফিগার। তো এই তিনজনের কেউ মার্ক্সের ইতিহাস ব্যাখ্যা মানেননি।
কেন মানেননি? কারণ ওই পয়েন্টটা যেটা বললাম, যে মার্কস ভেবেছিলেন গোটা পৃথিবীর ইতিহাস একই রকম, স্লেভ সোসাইটি থেকে ফিউডাল সোসাইটি থেকে ক্যাপিটালিস্ট সোসাইটি, কিন্তু দেখা গেল মার্কসের জীবদ্দশাতেই এশিয়ার বিভিন্ন সভ্যতার ইতিহাস বিশেষ করে অনেকটা জানা গেল, দেখা গেল মার্কসের ফর্মুলাটা খাটছে না। এখন যেহেতু সেই সময়ে তাগিদ ছিল যে একটা তত্ত্বকে স্বীকৃত হতে হলে বৈজ্ঞানিক হতেই হবে, তাহলে মার্কস এইটা বলতে পারলেন না যে এটা সাবজেক্টিভ ব্যাপার ইত্যাদি। ফলে মার্কস বললেন যে ইতিহাস মানে তো পরিবর্তনের একটা ধারাকে বোঝার চেষ্টা। এই এশিয়া আর আফ্রিকার সভ্যতা এতটা পশ্চাৎপদ যে এখানে এখনো পরিবর্তন শুরুই হয়নি, শুরু হলে এই ধাপগুলোই হবে। আফ্রিকা নিয়ে মার্কস ওভাবে ডিটেলে লেখেননি, কিন্তু এশিয়ার ক্ষেত্রে ওনার জীবনের একদম শেষ দিকে উনি এশিয়াটিক মোড অফ প্রোডাকশন বলে একটা তত্ত্ব ব্যবহার করেন, যে এশিয়ার সভ্যতা অপরিবর্তনশীল, এবং এশিয়ার সভ্যতা যেহেতু অপরিবর্তনশীল, কোনো পরিবর্তন হয়নি তাই এগুলো হয়নি। কেন অপরিবর্তনশীল? মার্কস বললেন কারণ এশিয়ায় সব জমির মালিকই রাষ্ট্র, এক রাজনৈতিক শক্তির বদলে আর এক রাজনৈতিক শক্তি এসছে, কিন্তু যেহেতু ব্যক্তিগত মালিকানা নেই তাই শ্রেণী বিভাজনের ওই ব্যাপারটা দেখা যায়নি। এখন আমাদের হাতে যা উপাদান আছে আমরা জানি ধারণা ভুল। তো যেহেতু এই ধারণা ভুল, এবং এই ভুলের কথা কিন্তু ভারতের মার্ক্সবাদী ইতিহাসবিদরাই খুব তীব্রভাবে বলেছেন। যেমন রামশরণ শর্মা দেখানোর চেষ্টা করেছেন যে ভারতে সামন্ত সমাজ, প্রাচীন ভারতে একটা সময় সামন্ততন্ত্রের লক্ষণ দেখা যায়, এটা মার্ক্সের অবস্থানের একদম বিপরীত। তাহলে আমরা কেন এদের মার্ক্সবাদী বলবো? কারণ এই জন্য নয় যে এরা মার্ক্সের কথাকে বেদবাক্য মনে করেন, একেবারেই করেন না। এরা মার্ক্সের ইতিহাস চর্চার পদ্ধতিটাকে গ্রহণ করেছেন, যে রাজনৈতিক ইতিহাসের উপর প্রাধান্য না দিয়ে আমরা সমাজ এবং অর্থনীতির পরিবর্তনের নিরিখে ইতিহাসকে বুঝব। তাই মার্ক্সবাদী ইতিহাসবিদ মানে মার্ক্সের ভক্ত সেটা নয়, মার্ক্সবাদী ইতিহাসবিদ মানে তিনি মার্ক্সীয় রাজনীতি করবেনই এটাও নয়। মার্ক্সবাদী ইতিহাসবিদ মানে সোশিও ইকোনমিক ট্রান্সফরমেশনের পদ্ধতিটাকে ইতিহাস চর্চার প্রধান লেন্স হিসাবে ব্যবহার করে। এই দিক থেকে বললাম রামশরণ শর্মা বা ইরফান হাবিব মার্ক্সবাদী পদ্ধতি ব্যবহার করেছেন, কোসাম্বি করেছেন, ডিএন ঝা করেছেন। এই মার্ক্সবাদী ইতিহাসবিদদের অনেকে মার্ক্সবাদী রাজনীতির সাথে জড়িত থেকেছেন, অনেকে থাকেননি, কিন্তু পদ্ধতিগতভাবে তাদের মার্ক্সবাদী বলা হয়। রমিলা থাপার কিন্তু সাংস্কৃতিক প্রশ্নটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন তার বেশিরভাগ কাজে। ফলে ঠিক মার্ক্সবাদী যে ব্যাখ্যা যে বস্তুবাদী অর্থনৈতিক বিশ্লেষণ দিয়েই ইতিহাসকে বোঝা যায়, রমিলা থাপার এটা মনে করেন না। তাই ইতিহাস চর্চার পদ্ধতিগতভাবে রমিলা থাপারকে মার্ক্সবাদী ইতিহাসবিদ কিন্তু বলা যায় না। এই ব্যাপার, এই ধারণাটা আবার জাতীয়তাবাদী ইতিহাসবিদদের কথা, এই প্রশ্নটাই যে জাতীয়তাবাদী ইতিহাসবিদ কি, একইভাবে রমেশচন্দ্র মজুমদারকে যে অর্থে আমরা জাতীয়তাবাদী ইতিহাসবিদ বলতে পারি, যদুনাথ সরকারকে কিন্তু পারি না। কারণ জাতীয়তাবাদী ইতিহাসবিদদের লেন্সটা কি? জাতীয়তাবাদ। এবং এই জাতীয়তাবাদী ইতিহাস চর্চা কখন শুরু হচ্ছে? তখন ভারত পরাধীন, যে সময় জাতীয়তাবাদী আন্দোলন শুরু হচ্ছে। জাতীয়তাবাদী আন্দোলন আমরা বলতে পারি তারও একটা প্রিহিস্ট্রি আছে, যে যখন নীল বিদ্রোহ হচ্ছে বা 1857 বিদ্রোহ হচ্ছে, সেটাও ঔপনিবেশিকতা বিরোধী বিদ্রোহ, কিন্তু তখন ন্যাশনালিজম বলে একটা আইডিওলজি ক্রিস্টালাইজ করেনি যে তার ভিত্তিতে। আমরা দেখতে পারি 19 শতকের শেষ দিকে মোটামুটি জাতীয়তাবাদী ভাবধারা একটা নির্দিষ্ট আইডিওলজি হিসাবে জাতীয়তাবাদ ফ্রেমড হচ্ছে। যে এই সময় যারা নেতা, যেমন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার আত্মজীবনীর নামই দিয়েছিলেন না নেশন ইন মেকিং, কারণ এই নেশন বা ন্যাশনালিজমের ধারণা তৈরি হচ্ছে। সেই ভাবধারায় যারা উদ্বুদ্ধ হয়ে ইতিহাস চর্চা করছেন তারা জাতীয়তাবাদী ইতিহাসবিদ। যে তাদের আগের ইতিহাসবিদরা কারা? ঔপনিবেশিক ইতিহাসবিদ। ঔপনিবেশিক ইতিহাসবিদরাই ভারতে প্রথাগত ইতিহাস চর্চা শুরু করছেন। তাদের অপরিসীম অবদান আছে ভারতের ইতিহাস রচনায়, কারণ ইতিহাসের উপাদানগুলো খুঁজে বার করা, সেগুলো সম্পাদনা করা, পাঠোদ্ধার করা, অনুবাদ করা, এগুলো তো তারা করছেন। কিন্তু আফটার অল এই ঔপনিবেশিক ইতিহাসবিদদের বেশিরভাগই ঔপনিবেশিক প্রশাসনের অংশ। এই ব্যাখ্যার জায়গায় যখন তারা আসছেন, সেখানে কিন্তু একটা ঔপনিবেশিক স্বার্থ তাদের দেয়া তত্ত্বগুলোকে প্রভাবিত করেছে। জাতীয়তাবাদী ইতিহাসবিদরা কি করছেন?
এই ঔপনিবেশিক ব্যাখ্যা নিয়ে প্রশ্ন করছেন বা সেগুলোকে অপোজ করার চেষ্টা করছেন, এবং জাতীয়তাবাদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে অনেক সময় দেখানোর চেষ্টা করছেন যে এইখানেই ওই গৌরবের প্রশ্নটা একটু চলে আসে, যদিও এটা মূল ওরিয়েন্টেশন হওয়ার কথা নয়, কিন্তু ঔপনিবেশিক স্বার্থে হয়তো ঔপনিবেশিক ইতিহাসবিদরা বললেন যে কোনো একটা জায়গায় ভারতীয়রা খুব পশ্চাৎপদ, জাতীয়তাবাদীরা বলবেন যে না সেটা নয়। যেমন একটা উদাহরণ হচ্ছে, ঔপনিবেশিক ইতিহাসবিদরা বলেছিলেন যে ভারতীয়রা একেবারেই ধর্মকেন্দ্রিক, ধর্ম এবং আধ্যাত্মিকতা হচ্ছে ভারতীয় সভ্যতার মূল বিষয়। জেমস মিল ভারতের ইতিহাসের যে পিরিয়ডাইজেশন করেছিলেন, 3টে যুগের নাম দিয়েছিলেন, হিন্দু এজ, মুসলিম এজ আর ব্রিটিশ এজ। তাহলে 3 নাম্বারটা খ্রিস্টান এজ নয়, ব্রিটিশ এজ, কারণ ব্রিটিশরা ধর্ম নিরপেক্ষ আধুনিক, কিন্তু তার আগে পশ্চাৎপদ, অতএব পশ্চাৎপদ হিন্দু এবং মুসলিম কেন? এমন তো নয় যে প্রাচীন ভারতে একটাই ধর্ম ছিল, এমনও নয় যে মধ্যযুগে সবাই মুসলমান হয়ে গিয়েছিলেন। তাহলে উনি বলছেন শাসকের ধর্ম। এর মধ্যেও ভুল আছে, প্রাচীন ভারতের সব শাসক তথাকথিত হিন্দু নন, মধ্যযুগের সব শাসক মুসলমান নন। কিন্তু তবু যদি তর্কের খাতিরে আমরা মিলের কথা ধরে নিই, তাহলে কেন হিন্দু মুসলিম নাম দিয়ে যুগ বিভাজন করছেন? কারণ বলছেন ভারতীয়রা ধর্মকেন্দ্রিক, রাজারাও তাই। তাহলে রাজা নিজে যিনি হন, হিন্দু হলে ধর্মশাস্ত্র মেনে শাসন করবেন, মুসলিম হলে শরিয়ত মেনে শাসন করবেন, এরম একটা জিনিস দেখানোর ছিল। এবং তার সঙ্গে তাহলে একটা আর্গুমেন্ট আছে, ভারতীয়রা যেহেতু ধর্মকেন্দ্রিক এবং ভারতীয় ধর্ম হচ্ছে আদার ওয়ার্ল্ডলি, যে পরলোকে কি হবে বা এই জগৎ দুঃখময়, তার থেকে মুক্তি পেতে হবে, ভারতীয় ধর্ম এইসব কথা বলছে। তাহলে ইহজগৎ নিয়ে ভারতীয়রা মাথা ঘামায় না। যারা ইহজগৎ নিয়ে মাথা ঘামায় না তারা শাসন করবে কি করে? এইটা হচ্ছে ঔপনিবেশিক ইন্টারেস্ট। যে এইটা আপনি বললেন, এখানে আপনাকে আমি একটু ইয়ে করছি, আমি 1 মিনিট শেষ করে নিই এই পয়েন্টটা জাস্ট, যে ইহজগৎ নিয়ে যারা ইন্টারেস্টেড নয় তারা তো দেশ শাসনের উপযুক্ত নয়। এইখানে ঔপনিবেশিক ইন্টারেস্টটা কাজ করছে, যে ভারতীয়দের ধর্ম, আমাদের দায়িত্ব ওদের শাসন করা। হ্যাঁ, তো হোয়াইট ম্যানস বার্ডেন। এর বিপরীতে জাতীয়তাবাদী ইতিহাসবিদরা কি করছেন, বিশেষ করে যখন কৌটিল্যের অর্থশাস্ত্র আবিষ্কার হলো, যে ঔপনিবেশিক ইতিহাসবিদরা যখন টেক্সট অনুবাদ করছেন, সাধারণ মনুস্মৃতি, ভগবদ্গীতা, বিষ্ণু পুরাণ, এইসব টেক্সটের উপর গুরুত্ব দিচ্ছে। শ্যামাশাস্ত্রী অর্থশাস্ত্র আবিষ্কার করলেন, অর্থশাস্ত্র আবিষ্কার করে সেটার অনুবাদ করে প্রকাশ হলো। তারপর প্রাচীন ভারতে তাহলে রাজনীতি, অর্থনীতির তত্ত্ব নিয়ে সিরিয়াস আলোচনা হয়েছে। হেমচন্দ্র রায়চৌধুরী প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস লিখলেন। রমেশচন্দ্র মজুমদার তার বিভিন্ন লেখায় দেখানোর চেষ্টা করছেন প্রাচীন ভারতে কর্পোরেট ব্যবস্থা, সামরিক শক্তি, এইগুলো কতটা ছিল। করতে গিয়ে বললাম সব পদ্ধতিরই সীমাবদ্ধতা আছে, ব্রিটিশরা যে দাবি করছে তার থেকে বেশি দেখাতে হবে। এই জন্য রমেশচন্দ্র মজুমদার বললেন, আচ্ছা ব্রিটিশরা দেখাচ্ছে তারা সাম্রাজ্য বিস্তার করেছে সামরিক শক্তিতে, তাহলে উনি বলছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতীয়রা সাম্রাজ্য বিস্তার করে। তত্ত্বগতভাবে বলা প্রয়োজন ছিল যে সাম্রাজ্যবাদ কোনো গৌরবের বিষয় নয়, ব্রিটিশরা সাম্রাজ্য তৈরি করেছে বলে আমাদেরও জোর করে দেখাতে হবে ভারতীয়রা সাম্রাজ্য বিস্তার করেছে, উপনিবেশ স্থাপন করেছে, তো কোনো দরকার নেই। কিন্তু সেটা সেই সময়ের চাহিদা। যদুনাথ সরকার কিন্তু এই জিনিসটাই করেননি। যদুনাথ সরকার কিন্তু মনে করতেন, ওনার লেখায় আছে যে স্যার উপাধিও উনি গ্রহণ করেছেন, যে ব্রিটিশ শাসন ভারতের জন্য একটা আশীর্বাদ। যদুনাথ সরকারের ব্যাখ্যা কিন্তু ঔপনিবেশিক ব্যাখ্যার অনেক কাছাকাছি জাতীয়তাবাদী ব্যাখ্যার থেকে। তো এই জিনিসগুলো একটু পদ্ধতিগত জিনিস, যে যদুনাথ সরকার ব্যক্তিগত বিশ্বাসে রমেশচন্দ্র মজুমদারের মতোই দক্ষিণপন্থী ছিলেন, দুজনেই অনেকে বলেন যে হিন্দু মহাসভার সঙ্গে জড়িত ছিলেন, তার মানে এরা দক্ষিণপন্থী ইতিহাসবিদ। ইরফান হাবিব, রমিলা থাপার এরা দক্ষিণপন্থী রাজনীতির সমালোচনা করেছেন, কখনো হয়তো বামপন্থী রাজনীতির পক্ষে কথা বলেছেন, তার মানে দুজনেই একই ধরনের বামপন্থী ইতিহাসবিদ, এটা কিন্তু নয়। তাদের ব্যক্তিগত রাজনৈতিক কার্যকলাপ কি, রাজনৈতিক বিশ্বাস কি, কাকে ভোট দেন, কোন দল করেন, তার সঙ্গে তাদের ইতিহাস চর্চার সম্পর্ক নেই। ইতিহাস চর্চায় দেখতে হবে তার কাজের পদ্ধতি কি। সেই পদ্ধতিতে যেমন রমেশচন্দ্র মজুমদার একজন হার্ডকোর ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান, ইরফান হাবিব একজন হার্ডকোর মার্কসিস্ট হিস্টোরিয়ান, তাও ইন্ডিয়ান মার্কসিস্ট হিস্টোরিয়ান, কারণ গ্লোবাল মার্কসিজমের তত্ত্ব আর ইন্ডিয়ান মার্কসিজমের তত্ত্ব আলাদা। কিন্তু রমিলা থাপারকে কিন্তু সেই অর্থে হার্ডকোর মার্কসিস্ট হিস্টোরিয়ান বলা যায় না। আবার যদুনাথ সরকারকে অনেক বেশি যদুনাথ সরকারের পদ্ধতির সঙ্গে কলোনিয়াল হিস্টোরিওগ্রাফির মিল ন্যাশনালিস্ট হিস্টোরিওগ্রাফির থেকে। তো এই ব্যাপারগুলো, আচ্ছা এই প্রশ্নটা আমি আপনাকে করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ইদানিং যে যেভাবে ইতিহাসকে দেখা চালু হয়েছে আর কি, তো তাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এরকম ভাবে ভাগ করা হয় যে দেখো
আমাদের তো খালি মুসলমান রাজাদের কথা বলা হয়েছে, মোগল শাসকদের কথা বলা হয়েছে, আমাদের হিন্দু রাজাদের কথা বলা হয়নি। তার মানে এক ধরনের ভাগ করা হচ্ছে ইতিহাসে, যে একটা হিন্দু রাজাদের যুগ, একটা মুসলমান রাজাদের যুগ। এইটা আপনি যেটা বললেন যে ঔপনিবেশিক ঐতিহাসিকরা করেছিলেন, এটা আসলে জাতীয়তাবাদী হচ্ছি মনে করে তাহলে ঔপনিবেশিকরা যেভাবে ভাগ করেছিলেন আমরা সেটাই করে ফেলছি। একদম, আমরা ইতিহাস চর্চায় 200 বছর পিছিয়ে যাচ্ছি। মানে আমরা যাচ্ছি না, যারা এটা মনে করেন, কারণ তারা এখনো সেই জায়গাটায় আটকে আছেন। এটা কি আমরা জানি, ঔপনিবেশিক বললাম যে ঔপনিবেশিক ইতিহাসবিদরা কটা তত্ত্ব দিয়েছিলেন যেটা ঔপনিবেশিকতার সহায়ক। তার অন্যতম একটা তত্ত্ব হচ্ছে টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্ব, যে হিন্দু এবং মুসলমান দুটো পরস্পর বিরোধী জাতি, তাদের সম্পর্ক একটা নিশান হতে পারে, হ্যাঁ, তাদের সম্পর্ক পরস্পর এবং স্বার্থ পরস্পর বিরোধী। এটা করার বিশেষ করে 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে একটা প্রয়োজন ছিল, কারণ 1857 সালে একটা বিশাল বড় বিদ্রোহ হয়ে গেছে। এতটাই বড় বিদ্রোহ যে তার আগে অব্দি তো ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল। 1858 থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে দেওয়ার মতো একটা বিদ্রোহ হয়েছিল। ব্রিটিশ শাসনের অবসান তারা ঘটাতে পারেননি, কিন্তু এতটা ইম্প্যাক্ট ফেলতে পেরেছিলেন যে ব্রিটিশরা বুঝেছিল একটা কোম্পানিকে দিয়ে এত বড় দেশ শাসন করা যায় না। ফলে একদম ব্যর্থ বিদ্রোহ নয়, পার্শিয়ালি সফল একটা বিদ্রোহ। তো এই বিদ্রোহ কিন্তু হয়েছিল, যারা করেছিলেন তারা সংখ্যাগরিষ্ঠ তো হিন্দু, যদি ধর্মীয় পরিচয় আমরা দেখি অনেক মুসলমানও ছিলেন, সংখ্যাগরিষ্ঠ হিন্দু। এই সংখ্যাগরিষ্ঠ হিন্দু, কিছু মুসলমান কিছু শিখ মিলে যে বিদ্রোহ করলেন, তারা যদি পুরো সফল হতেন কি করতেন, তারা বলে দিয়েছিলেন বাহাদুর শাহ জাফরকে তারা ভারতবর্ষের সম্রাট ঘোষণা করতেন। তার মানে গোটা ভারতের হিন্দু মুসলমান নির্বিশেষে শাসক হিসাবে মোগলদেরকে ভাবতে তখন কিন্তু হিন্দু মুসলমান শিখ কারোর কোনো সমস্যা, মানে এটা ঔরঙ্গজেবের মৃত্যুর 150 বছর পরেও। হ্যাঁ, তো এই ব্যাপারটা তাহলে এই হিন্দু মুসলমানের সম্মিলিত লড়াই কিন্তু ব্রিটিশদের জন্য একটা ভয়ের ব্যাপার ছিল। তো এই তত্ত্বটা তৈরি করার দরকার ছিল, টু নেশন থিওরি। এবং তার সঙ্গে আর্য পরিচয়ের একটা রাজনীতি সেই সময় জুড়ে গেছিল, তার মধ্যে অনেক ভুলভাল জিনিস আছে, সেটা এখন যাচ্ছি না। একটা ধারণা সেই সময় তৈরি হয়েছিল যে ওই উইলিয়াম জোনসের কথা আপনি একটু আগে বললেন, আসলে উইলিয়াম জোনস দেখিয়েছিলেন ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, ভাষা পরিবার, যে উনি সংস্কৃত শিখতে গিয়ে নিজে গ্রিক লাতিন ভাষার পণ্ডিত ছিলেন, সংস্কৃত গ্রিক আর লাতিনের মধ্যে একটা সাদৃশ্য আছে। সেইখান থেকে একটা ধারণা আস্তে আস্তে এলো যে গ্রিক, ল্যাতিন, কেল্টিক, গথিক, সংস্কৃত এবং প্রাচীন পারসিক, এই 6টা প্রাচীন ভাষা কোনো একটা কমন উৎস থেকে এসছে, ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, সেটার নাম দেওয়া হয় ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। এটা কিন্তু ভাষার কথা। জোন্স যখন প্রথমেই তত্ত্ব দিচ্ছেন উনি কোনো জাতির কথা বলেননি, কারণ ভাষার সাথে জাতির সম্পর্ক সবসময় যে থাকে সেটা নয়। একই এলাকায় বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ থাকলে তারা একই ভাষায় কথা বলতে পারে, আবার একই জনগোষ্ঠীর মানুষ যদি সম্পূর্ণ আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে যান তারা হয়তো আলাদা আলাদা ভাষা পিক আপ করবেন। জোন্স বলছিলেন ইন্দো ইউরোপিয়ান ভাষার কথা, কিন্তু এই সময় ইউরোপের রাজনীতিতে রেস ধারণাটা খুব পাওয়ারফুল। তারও কারণ হচ্ছে কলোনিয়ালিজম, যে কলোনিয়াল আইডিওলজিতে এই যে ইউরোপীয়রা শাসন করবে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার মানুষকে, কেন করবে? কারণ আমরা একটু উপরে তারা যেমন তখন মডার্ন সায়েন্সেরও বললাম উত্থান হচ্ছে, জুওলজি বা বোটানি কি করছে, বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের ক্লাসিফিকেশন করছে, অ্যানথ্রোপোলজি বলে একটা ডিসিপ্লিন এলো, এবং গোড়ার দিকের অ্যানথ্রোপোলজি কিন্তু অনেকটাই রেশিয়াল অ্যানথ্রোপোলজি, যে মানুষকে নানা জনগোষ্ঠীতে ভাগ করা, তাদের স্কেচ করা হচ্ছে শারীরিক বৈশিষ্ট্য আলাদা আলাদা, এর খুলির সাইজ এই, তার মানে কি আলাদা আলাদা শারীরিক বৈশিষ্ট্য দিয়ে যখন একটা তত্ত্ব আনা হয়, এর মধ্যে একটা ইমপ্লিসিট ধারণা আছে যে সব মানুষ এক নয়, শারীরিকভাবে বায়োলজিক্যালি তারা আলাদা, এবং তার একটা হায়ারার্কি আছে। আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞানীরা এই তত্ত্ব সম্পূর্ণ নাকচ করে দেন, কারণ এখন ইভলিউশনারি বায়োলজি নিয়ে অনেক বেশি কাজ হয়েছে। দেখা গেছে যে সমস্ত মানুষ পৃথিবীতে যারা আছেন সবাই একটাই প্রজাতি হোমোস্যাপিয়েন্স, তার থেকে আসে একটা উপপ্রজাতি হোমোস্যাপিয়েন্স স্যাপিয়েন্স, এর বাইরে মানুষের আর কোনো বিজ্ঞানসম্মত পরিচয় নেই। আর যা যা হোমিনিড স্পিসিস ছিল সবাই বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এবং এই সমস্ত মানুষের উৎপত্তি আফ্রিকায়, আফ্রিকা থেকেই সবাই নানা জায়গায় ছড়িয়ে পড়েছে। তাই এখন আর রেস থিওরি কিছু হয় না, কিন্তু ওই সময় রেস খুব প্রমিনেন্ট থিওরি, তাই ভাষার সঙ্গে রেসকে গুলিয়ে ফেলা হলো।
গুলিয়ে ফেলে কি মনে করা হলো যে ইউরোপের প্রাচীন সভ্যতা তৈরি করেছিল গ্রিক এবং লাতিন ভাষাভাষী মানুষ, ভারতের প্রাচীন সভ্যতা, এবং এটা হচ্ছে 19 শতক। হরপ্পা সভ্যতা কিন্তু আবিষ্কার হয়নি তখন, সেটা 20 শতকে হয়েছে। 19 শতক মনে করা তো বৈদিক সভ্যতা থেকে ভারতের সভ্যতা, যেমন গ্রিক সভ্যতা থেকে ইউরোপের শুরু। তাহলে দুটোই ওই ইন্দো ইউরোপীয় ভাষাভাষী মানুষ, যাদের পপুলারলি আর্য জাতি বলে তখন লোকে ভাবছিল, যে এরিয়ান রেস ইউরোপের সভ্যতার জন্ম দিয়েছে, সেই এরিয়ান রেস ভারতের সভ্যতার জন্ম দিয়েছে। তাহলে ভারতের হিন্দুদের সঙ্গে ইউরোপীয়দের একটা সম্পর্ক আছে। ইউরোপে কি হয়েছিল, যে আর্যরা এসে গ্রিক এবং রোমান সভ্যতা তৈরি করলো খুব উন্নত, তারপর বর্বর জাতিদের আক্রমণ, যার মধ্যে ধরা যাক হুন, গল, ভ্যান্ডাল, স্যাক্সন, নরম্যান ইত্যাদি বর্বর জাতিদের আক্রমণে রোমান সাম্রাজ্যের পতন ঘটলো। মধ্যযুগটা একটা অন্ধকার যুগ। তারপর আবার ইউরোপে আধুনিকতার উন্মেষ ঘটলো কিসের মাধ্যমে? রেনেসন্স বা নবজাগরণ, মানে ওই গ্রিক রোমান সভ্যতার পুনর্জাগরণ ঘটল। এইভাবে দেখানো হচ্ছিল। এটা ইউরোপের ইতিহাস। ভারতের ইতিহাসকেই ছাঁচে ফেলা হলো, যে ভারতেও আর্যরা এসেছিলেন, প্রাচীন সভ্যতা তৈরি করেছেন, সেটা খুব উন্নত। মুসলিমরা আসলে বহিরাগত, ওই বর্বর আক্রমণকারী, মানে ওই ওখানে যে ওই মডেলে যেটা ছিল হুন, গথ, নরমান, স্যাক্সন, এখানে এই মডেলে ওর জায়গায় বসানো হলো মুসলমানেরা। এর অর্থ হলো ব্রিটিশরা আবার ওই ইউরোপীয় সভ্যতার ওখানে বর্বর, কারণ অ্যাংলো স্যাক্সন, সেটা কিন্তু এরা বলছে না। এরা নিজেদেরকে তখন গ্রিক রোমানদের উত্তরাধিকারী দেখাচ্ছেন, যে নবজাগরণ উত্তর ইউরোপের লোক, তাহলে ব্রিটিশরা আর্য, কারণ ইংরাজি ভাষাটাও তো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর থেকে এসছে, তাহলে ব্রিটিশরা আর্য, ভারতীয় হিন্দুরা আর্য, মুসলমানরা হচ্ছে এদের কমন শত্রু। 1857 বিদ্রোহের লজিকটার থেকে এটা সরে আসছে। 1857 বিদ্রোহের লজিক ছিল ব্রিটিশরা বহিরাগত শত্রু, হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই করছে। সেই লড়াইয়ের নেতা মোগল বাদশাহ, এই যে যারা দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করেন, মনে করেন মোগল আর মারাঠায় অহিনকুল সম্পর্ক, সেটা নয়। একই বিদ্রোহে বাহাদুর শাহকে সম্রাট ঘোষণা করা হচ্ছে, নানা সাহেব মারাঠা তিনি সেই বিদ্রোহের অন্যতম প্রধান নেতা। এটা 1857। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, যাকে নিয়ে এখন হিন্দুত্ববাদী বয়ানে ছবি তৈরি হচ্ছে, তিনি ওই বিদ্রোহেরই একজন। হ্যাঁ, কিন্তু এই দ্বিজাতি তত্ত্বের যে ব্যাখ্যা এখানে হচ্ছে, যে ভারতীয় হিন্দু আর মুসলমান কয়েকশো বছর পাশাপাশি হয়তো একই পাড়ায় বড় হয়েছে, এই তত্ত্ব অনুযায়ী আর্যরা মনে করছে মুসলমানরা অনার্য, বহিরাগত, যার যদিও হয়তো একই লোকালিটিতে 700-800 বছর ধরে তারা আছেন, আর রক্তের সম্পর্কে সম্পর্কিতকে সেই ইংরেজ কর্মচারী যে চাকরি করতে ভারতে এসছে, চাকরি করে আবার পেনশন নিয়ে ব্রিটিশে চলে যাবে ভারতের রিসোর্স নিয়ে। এইটা হচ্ছে ঔপনিবেশিক তত্ত্বের একটা ষড়যন্ত্র। জাতীয়তাবাদী ইতিহাসবিদরা কিন্তু এটাকে চ্যালেঞ্জ করেছিলেন। তাই যারা আবার ওই জায়গায় ফিরে যাচ্ছে যে ভারতের সবই ধর্ম দিয়ে দেখা, প্রাচীন যুগ মানে হিন্দু, মধ্যযুগ মানে মুসলমান, তারা কিন্তু জাতীয়তাবাদী ইতিহাস চর্চা করছেন না। যেটা বললাম, তারা জানেন না ইতিহাস চর্চা সম্বন্ধে। আবার অনেকে জানেন, প্রত্যেকে মূর্খ সেটা তো নন, অনেকে জেনেও করছেন। তারা ঔপনিবেশিক তত্ত্বটাকে ফিরিয়ে আনছেন। কেন ফিরিয়ে আনছেন বললাম, যে সবাই না জেনে করছেন না। এর কারণও সহজ, যে এরা তো ঠিক ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের দ্বারা ইন্সপায়ার্ড নয়। আমরা অনেক সময় বলি হিন্দুত্ববাদী রাজনীতি, পাকিস্তান আন্দোলন যারা শুরু করেছিলেন, মুসলিম সাম্প্রদায়িক রাজনীতি মুসলিম লীগ যখন করেছিল, তারাও দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করতেন। তো এই মুসলিম সাম্প্রদায়িক রাজনীতি এবং হিন্দুত্ববাদী রাজনীতি দুটোই কিন্তু দ্বিজাতি তত্ত্বের ফসল। আর দ্বিজাতি তত্ত্ব ইটসেলফ একটা ঔপনিবেশিক তত্ত্ব। সাভারকারও দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করতেন, জিন্নাও দ্বিজাতি তত্ত্বে। হ্যাঁ, ফলে সাভারকর, গোলওয়ালকর, জিন্না এদের প্রত্যেকের রচনায় উপরেই কিন্তু ঔপনিবেশিক দ্বিজাতি তত্ত্বের একটা প্রভাব আছে। সাভারকারের ক্ষেত্রে একটা মজার ব্যাপার আছে, যে সাভারকার দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হিসাবে প্রবলভাবে উঠে আসার আগে সাভারকার একটা বই লিখেছিলেন 1857 সালের বিদ্রোহ নিয়ে, যখন তিনি এটাকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে মনে করেছিলেন। কিন্তু তার পরবর্তীকালের লেখা সেখান থেকে অনেকটা সরে গেছে। সেটা জিন্নার ক্ষেত্রেও সত্য, যে জিন্না যখন তার ক্যারিয়ার তৈরি করে শুরু করছেন, তখন তো জিন্না একজন মেনস্ট্রিম জাতীয়তাবাদী নেতা হিসাবেই তার ক্যারিয়ার তৈরি করছেন। একদম 1930-এর দশকের শেষ থেকে এবং বিশেষ করে 40-এর দশকে হঠাৎ দ্বিজাতি তত্ত্ব খুব প্রমিনেন্ট হয়ে উঠছে। কিন্তু দ্বিজাতি তত্ত্বের বীজ ওই ঔপনিবেশিক লেখায়, জেমস মিল বা এদের লেখার থেকে অনেক আগের থেকে ছিল। তো
আপনার যেটা প্রশ্ন ছিল এইটাই, তো আমি সেটাই বলবো যে এই ব্যাখ্যাটা কিন্তু ঔপনিবেশিক ব্যাখ্যা, এটা জাতীয়তাবাদী ব্যাখ্যা নয়। আচ্ছা, দেখুন এই সময় এই যে ইতিহাস, আমাদের হোয়াটসঅ্যাপে প্রচুর ইতিহাস চলে আসে আজকাল, হ্যাঁ, এবং সেগুলো এখনকার ধর্ম অনুযায়ী অনেকে পড়েন, পড়ে সেটা কোথা থেকে এলো, তার উৎস কী, এ সমস্ত দেখার মধ্যে তো আর কেউ যায় না সোশ্যাল মিডিয়া যুগে যা হয়। কিন্তু এই যে মানুষ চট করে বিশ্বাস করে ফেলে, আমরা চট করে বিশ্বাস করে ফেলি, এই বিশ্বাস করে ফেলার একটা কারণ নিশ্চয়ই এইটা যে আমরা যেটুকু ইতিহাস পড়েছিলাম, মানে দেখা যায় যে হোয়াটসঅ্যাপের যে ইতিহাস আসে সেটা কিন্তু খুব গভীরে যাওয়া কোনো ঘটনা নিয়ে নয়, মানে সাধারণভাবে সকলের জানা পড়া, স্কুলে পড়া এরকম ঘটনা নিয়েই, হ্যাঁ, কিন্তু তাতে সম্পূর্ণ ভুল তথ্যটা দেয়া হয়, সেটা আমরা বিশ্বাস করে যাই। তার মানে আমাদের মধ্যে ইতিহাস চেতনার সাধারণভাবে একটা অভাব আছে। এই যে অভাবটা রয়েছে, এইটা কি আপনার মনে হয় না যে স্কুলে আমাদের যেভাবে ইতিহাস পড়ানো হয়, তাতে ওই আমি শুরুতেই যেটা বলছিলাম দর্শকদের উদ্দেশ্যে, যে আমরা মনে করতাম যে ইতিহাস একটা একঘেয়ে ব্যাপার, কতগুলো সাল মুখস্থ করতে হয়, পাতার পর পাতা মুখস্থ করতে হয়, তারপর সেটাকে পরীক্ষায় গিয়ে উগরোতে হয়, এই যে পদ্ধতিটা, এইটার মধ্যে কি একটা গোলমাল নেই, মানে যাতে ইতিহাস চেতনা তৈরি হতে পারে না, যেটুকু বা হতে পারতো অন্তত ক্লাস 10 অবধি পড়লে যেটুকু হয়, কিন্তু সেটা হয় না, কারণ আমরা কতক্ষণে মুখস্থ করে পরীক্ষায় উগড়ে দিয়ে আসবো আর পড়তে হবে না বিষয়টা, এভাবে পড়ি আমরা। এইটার বিপরীতে এখন আমরা বুঝতে পারছি যে ইতিহাস আসলে কত গুরুত্বপূর্ণ একটা জরুরি বিষয়। এইটার বিপরীতে ছোট থেকে ইতিহাসে আগ্রহ তৈরি হতে পারে, এই রকম ভাবে ইতিহাস পড়ানোর কি কোনো পদ্ধতি আছে? হ্যাঁ, মানে একদমই যেটা আপনি বলেছেন সেটাই কারণ, যে একদম ঠিক শব্দ আপনি ব্যবহার করেছেন, যে যেমন বিজ্ঞানের ক্ষেত্রেও আমরা বলি যে বিজ্ঞান চেতনা, বিজ্ঞান পড়া আর বিজ্ঞান চেতনা তৈরি হওয়া এক জিনিস নয়। যে প্রফুল্লচন্দ্র রায় লিখেছিলেন যে সায়েন্সের স্টুডেন্টরা প্রেসিডেন্সি কলেজে পড়ে তাদের কষ্ট করে পড়ালেন যে গ্রহণ কেন হয়, কিন্তু তারপরেও সেই বিজ্ঞানের ছাত্ররাই যখন সূর্যগ্রহণ হচ্ছে ঢাকঢোল পিটিয়ে বেরিয়ে পড়ে। একই ব্যাপার, যে ইতিহাস পড়লাম, মুখস্থ করলাম, নাম্বার পেলাম, আর ইতিহাস চেতনা তৈরি হয় এক নয়। ইতিহাস চেতনা মানে হচ্ছে এই পদ্ধতিটাকে বোঝায়, যে ইতিহাস অতীতকে জানার পদ্ধতিটা কি, কিভাবে উপাদানের ব্যবহার করতে হয়, কোন উপাদান গ্রহণযোগ্য, এবং উপাদান থেকে তথ্য সংগ্রহ করা, অন্য উপাদানের সঙ্গে তার তুলনা করা, এই প্রসেসটাকে বোঝা হচ্ছে ইতিহাস বোঝা। এবং তার ফলে ইতিহাস পড়ারও তো একটা প্রশিক্ষণ আছে, যে আমি অমুক অমুকের থেকে গ্লোরিয়াস কিনা এটা জানার জন্য ইতিহাস পড়বো না, বা জাস্ট কত সালে কি হয়েছিল জানার জন্য নয়। সমাজ যে পরিবর্তিত হচ্ছে তার একটা প্রক্রিয়া আছে আমার, এবং অতীতের সঙ্গে বর্তমানের একটা সংযোগ আছে, সেই প্রক্রিয়াটাকে আমাকে বুঝতে হবে। একটা প্রসেস যখন আমি বুঝছি, এটা ঠিক ভালো মন্দ, হিরো ভিলেন এর প্রশ্ন নয়, কিন্তু এবার এইভাবে ইতিহাস পড়া কি করে যাবে, স্কুলে যেভাবে পড়ানো হয় সেটা একটা বড় সমস্যা অবশ্যই। এই চেষ্টা কিন্তু হচ্ছিল, মানে এখন এনসিইআরটির টেক্সট বুক নিয়ে অনেক বিতর্ক চারিদিকে শুনতে পান। এর আগের যে টেক্সট বইগুলো তৈরি হয়েছিল, যেমন তার আগের টেক্সট বই যারা তৈরি করেছিলেন, এই রমিলা থাপার, সতীশচন্দ্র, রামশরণ শর্মা, বিপনচন্দ্র, এরা খুবই বড় ইতিহাসবিদ, এরা এনসিইআরটির টেক্সট বুক লিখেছিলেন, ভালো বই। কিন্তু 2000-এর দশকে 2004-05 সাল নাগাদ এই বইগুলো আবার নতুন করে রিভাইজ করা হয়। কৃষ্ণ কুমার বলে একজন সমাজবিজ্ঞানী বোধহয় সেই কমিটির চেয়ার ছিলেন, এবং যারা ছিলেন কমিটির অন্যান্য মেম্বার, তারা কিন্তু অনেকেই আগের বইগুলো যারা লিখেছেন তাদের ছাত্রছাত্রী বা সেই রকম, কিন্তু তা সত্ত্বেও বইগুলোর ধাঁচ অনেকটা পাল্টে ফেলা হয়েছিল। কেন? কারণ ওই ইতিহাসকে দেখার দৃষ্টিকোণটা স্কুল লাইফ থেকে কি করে পাল্টানো যায়, এই বইগুলোর জোরটাই এটা ছিল, যে ইতিহাস মানে স্কুলে যেটা বড্ড হয়ে যাচ্ছে যে তথ্য মুখস্থ করা এবং মনে রাখা, তার থেকে ইতিহাসের যে বিভিন্ন দিক, ইতিহাস কিভাবে লেখা হয়, ইতিহাস কি করে পড়তে হয়, এই জিনিসগুলোর উপর জোর দেওয়া হয়েছিল। এখন শুধু ভালো টেক্সট বই থাকাটা তো একটা দিক, আর একটা দিক তো যারা পড়াবেন তারাও বিষয়টার সঙ্গে রিলেট করছেন কিনা, ভালোবাসছেন কিনা, বুঝছেন কিনা। পুরোপুরি স্কুল শিক্ষকদের দোষ দেওয়ারও ব্যাপার নয়, কারণ স্কুল শিক্ষকদের এত অল্প সময় এত বড় একটা সিলেবাস পড়াতে হয়, তার সঙ্গে হাজারটা কাজের চাপ থাকে, সেটাও হয়তো তাদের মধ্যেও একটা সমস্যার সৃষ্টি করে, যে কিভাবে তার সঙ্গে আবার বিষয়টাকে আকর্ষণীয় করে পড়ানো। তার মধ্যেও অনেক শিক্ষক পড়ান, এইটা আমাদের হয়ে যায় লাকের ব্যাপার, যে আমরা প্রত্যেকেই স্কুলে পড়েছি যখন,
10টা বিষয় 10 জন শিক্ষক পড়িয়েছেন, নিজের যেরকম ভাগ্য, আমরা যে যে স্কুলে পড়েছি দুটো বিষয় হয়তো 1-2 জন শিক্ষক খুব চমকপ্রদভাবে পড়িয়েছে, সেই বিষয়টাই আমাদের এক্সট্রা আগ্রহ তৈরি হয়েছে। এটা তো এখন গোটা স্কুল শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন প্রয়োজন এই জায়গায়। এবং তার মধ্যে আরেকটা ধারণা আমাদের ছোটবেলার থেকে তৈরি করা হয় যে বিজ্ঞান হচ্ছে তুলনামূলকভাবে অর্থকরী একটা অপশন, ফলে মেধাবী ছাত্রছাত্রীরা বেশিরভাগই ক্লাস 10-এর পর আর সাহিত্য বা ইতিহাস পড়বে না। ফলে বিজ্ঞান যতটা ছাত্রছাত্রীরা নিজেদের তাগিদে শেখার চেষ্টা করে, ইতিহাস বা সাহিত্যের ক্ষেত্রে ওই যদি পার্সোনাল একটা ন্যাক থাকে কারোর তাহলে সেটা হয়, নইলে সেই জিনিসটা হয় না। এটাও একটা সমস্যার জায়গা। আচ্ছা, আমার মনে হয় আমরা অনেকগুলো যেগুলো ভুল ধারণা রয়েছে সেগুলোই আপনার সাথে কথা বলে পরিষ্কার করা গেল দর্শকদের জন্য। শেষ করার আগে আপনাকে আরেকটা প্রশ্ন করি, আপনার নিজের গবেষণার জায়গা প্রাচীন ইতিহাস, সেখান থেকে। সেটা হচ্ছে যে এই যে হিন্দু মুসলমানকে আলাদা করার একটা ঔপনিবেশিক ঐতিহাসিকদের একটা স্বার্থ ছিল, আপনি বললেন, সেখান থেকে আলাদা করা হয়েছিল। এবং এখন যারা নিজেদের জাতীয়তাবাদী বলছেন, বলে ইতিহাসের একরকম ব্যাখ্যা দিচ্ছেন, আসলে সেটা ঔপনিবেশিক ব্যাখ্যায় ফিরে যাচ্ছে। এইটা করতে গিয়ে একটা জিনিস হচ্ছে যেটার খুব বড় প্রত্যক্ষ প্রভাব আমরা ভারতের জনজীবনে দেখতে পেয়েছি গত 1 দশকে, সেইটা হচ্ছে গোমাংস নিয়ে বিতর্ক। হ্যাঁ, যে গরুর মাংস সেটা মানে শুধু নিয়ে যাচ্ছে বা আদৌ তার সঙ্গে ছিলই না গরুর মাংস থাকতে পারে ওর কাছে, এরকম গুজব ছড়িয়ে মানুষ মারা পর্যন্ত হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং এবার সেক্ষেত্রে অনেক ঐতিহাসিক বলছেন যে এইটা নিয়ে শুধু মানে গোমাংস একটা হিন্দুদের জন্য নিষিদ্ধ মাংস এবং মুসলমানরা খায়, এবং এইটা নিয়ে যে বিভাজন তৈরি করা, অনেক ঐতিহাসিক বলছেন যে এটাও অনৈতিহাসিক। তার কারণ প্রাচীন ভারতে, মানে যেটা হিন্দু ভারত যদি আমি বলি ওইভাবে, তা সেখানেও গোমাংস খাওয়া প্রচলিত ছিল। এই নিয়ে কেউ বলেন না এগুলো বানিয়ে বলা হচ্ছে, কেউ বলেন না সত্যি পুরনো পুঁথিপত্রে পাওয়া যায়। হ্যাঁ, এইটার কোনো মানে নির্দিষ্ট উত্তর কি আছে? নির্দিষ্ট উত্তর অবশ্যই আছে, কিন্তু এখানে আমি একটু অন্য অবস্থান নেব। আমি বলবো ঐতিহাসিক প্রশ্নটা এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। কেন নয় আমি বলছি, যে আপনি যে কথাটা বললেন যে আচ্ছা, আমি প্রথমত প্রাচীন ভারত মানে হিন্দু ভারত এই দৃষ্টিকোণটাতেই বিশ্বাস করি না। ফলে প্রাচীন যুগে থাকলে সেটা এখন থাকতে হবে, এটা কিন্তু একটা খুব ভুল দৃষ্টিভঙ্গি। যে ঐতিহাসিকভাবে দেখতে গেলে খুব প্রাচীন যুগে গোমাংস কি মানুষ খেত না? খেত। এবার এখন এটা যেমন একটা ঘটনা যে বৈদিক যুগে বা খুব প্রাচীন কোনো সূত্রে গোমাংস খাওয়ার উল্লেখ পাওয়া যাচ্ছে, আবার একটা ধর্ম তো একটা স্ট্যাটিক বিষয় নয় যে বৈদিক যুগে ধর্মাচরণ মানে মূলত যাগযজ্ঞ করা ছিল, মূর্তি পুজোর সেরাম চলই ছিল না। আজকে তো হিন্দু ধর্ম বলতে আমরা মূর্তি মন্দির যেগুলো দেখেছি পৌরাণিক ধর্ম থেকে আসা জিনিস। ফলে বৈদিক যুগে গোমাংস খেতে, তাহলে তো হিন্দুরা গোমাংস খেতে পারে। এক সময় গোমাংস খাওয়া হতো, এটা যেমন একটা ঐতিহাসিক সত্যি। একটা সময়ের পর হিন্দু সমাজে যে গোমাংস খাওয়াকে নিষিদ্ধ করা হয়েছে, এটাও তো একটা ঐতিহাসিক সত্যি। ফলে এইটা ঐতিহাসিক এইটা অনৈতিহাসিক এইভাবে বললে ব্যাপারটা হয় না। প্রশ্নটা এটার নয় যে হিন্দুদের তার মানে কি কোনো হিন্দু শাস্ত্রে গোমাংস খাওয়ার কথা থাকলে সব হিন্দুকে এখন গোমাংস খেতে হবে, সেটা তো নয়। এখানে প্রশ্নটা হচ্ছে একটা আধুনিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশে নাগরিক অধিকারের প্রশ্ন, যে মানুষ কি খাবে সেটা তার একটা বেসিক অধিকার। যিনি গোমাংস খেতে চান না তাকে তো আমরা কেউ জোর করতে পারি না যে আপনি গোমাংস খান। সেটা যদি প্রাচীন হিন্দু শাস্ত্রে থাকে তবুও পারি না, কারণ তার বর্তমান যুগে দাঁড়িয়ে একটা এভলিউশনের মধ্যে দিয়ে তার যে ধর্মবিশ্বাস এসেছে, যেমন ধরুন হিন্দু ধর্মের মধ্যেও তো কতগুলো সেক্ট আছে। গোমাংসের কথা বাদ দিন, এমনি মাছ মাংস সেটা নিয়েও আজকাল বিতর্ক হয়, যেটার আমরা প্রতিবাদ করি যে হিন্দু ধর্মকে একটা কালারে দেখে দেয়া হচ্ছে। যে বৈষ্ণব ধর্ম যেমন নিরামিষের উপর একটা বিশাল জোর দিয়েছে, আবার আমরা যেখানকার মানুষ পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে শাক্ত ধর্মের একটা বড় প্রভাব আছে, যেখানে পশু বলি একটা বড় অংশ ধর্মাচরণের। তো এগুলো তো প্রত্যেকের আলাদা আলাদা ফুড চয়েস এবং আলাদা আলাদা ধর্মবিশ্বাস আছে। ফলে হিন্দু শাস্ত্রে গোমাংসের কথা ছিল কি ছিল না, এইটা এই ডিবেটটার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন নয়। এটা একটা
হিস্টোরিক্যাল কিউরিসিটি হতে পারে যে কোন সময়ে গোমাংস খাওয়ার চল ছিল, কখন থেকে সেটা নিষিদ্ধ হলো। কিন্তু সেটা যে সময়ই চল থাকবে, যে সময়ই নিষিদ্ধ হোক, আজকে ভারতে দাঁড়িয়ে প্রত্যেক ভারতীয় নাগরিকের নিজের মতো খাবার নির্বাচনের স্বাধীনতা আছে। প্রশ্নটা হচ্ছে সেই জায়গায়, যিনি গোমাংস খান না তাকে কেউ জোর করতে পারে না যে কই তোমার দুটো প্রাচীন শাস্ত্রে আছে তাহলে তোমায় খেতেই হবে। যিনি গোমাংস খান তাকেও তার জন্য আমরা কেউ মারধর করতে পারি না বা মেরে ফেলতে পারি না যে আমি গোমাংস খাওয়ায় বিশ্বাস করি না তাহলে তুমি কেন খাবে। বিষয়টা তো খুব সিম্পলি দেখলে এই জায়গায়, এটাকে আমরা হিস্টোরিক্যাল কোয়েশ্চেন দিয়ে কেন দেখব? অনেক খাবার প্রাচীন যুগে ছিল না, এখন খাওয়া হয়। সেই যুক্তিতে তাহলে তো বার্গার বা পিৎজা কারোর ছুঁয়ে দেখা উচিত না, কারণ প্রাচীন যুগে ছিল না। আমরা তো প্রাচীন যুগে ফিরে যেতে পারি না, আমরা প্রাচীন যুগকে জানতে পারি, কিন্তু প্রাচীন যুগের ইয়ার্ডস্টিক দিয়ে আমরা আধুনিক যুগকে বা সাম্প্রতিক সমাজকে দেখতে পারি না। আমাদের দেখতে হবে বর্তমান ভারতকে আমরা দেখব ভারতীয় সংবিধানের নিরিখে, যে ভারতের নাগরিকের সাংবিধানিক অধিকারগুলো কি এবং সেই অধিকার রক্ষিত হচ্ছে কি হচ্ছে না। অন্য কি খাচ্ছে সেটার জন্য তাকে আক্রমণ করার কি আমার কোনো অধিকার আছে, যদি সে আমাকে কোনোভাবে ডিস্টার্ব না করে থাকে? এইটা হচ্ছে এই প্রসঙ্গে আমার মনে হয় যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা কনাদ, আপনি আমাদের অনেক প্রশ্নের উত্তর দিলেন। আমি নিশ্চিত যে দর্শকদের আরও অনেক প্রশ্ন রয়ে গেল, কারণ ইতিহাস নিয়ে কথা শেষ হওয়ার নয়। আমাদের তো মনে হয় ইতিহাস নিয়ে কথা শেষ হওয়া উচিতও নয়, ইতিহাস নিয়ে কথাবার্তা অনবরত চলা উচিত। কারণ কনাদ আমাদের এতক্ষণ ধরে এটাই বোঝালেন যে ইতিহাস মানে আসলে অতীত চর্চা করা নয়, অতীতের সঙ্গে বর্তমানের একটা সংলাপ, সেই সংলাপ চলতে থাকুক। আপনারা এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই চেনা পরিচিত সকলের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কনাদ, আপনাকে আরেকবার ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার।